Assalamualaikum everyone, I'm Faiza Islam and this is Genius Prep Academy. Today we are going to go into the second lesson of our earth sciences. Okay, so let's start. Today we are going to discuss these topics, which are mineral, rocks and orogeny, which means the formation of mountains or the study that is related to mountains. And then we will have some practical analysis, which is the map analysis, and then we will go into something new. This is actually indicating weather. So let's keep that in mind. Okay. These are the broad topics that we are going to discuss today, which are minerals and rocks and mountains and map. So this is going to be the easiest way you can understand it or headline these topics. Okay. So minerals, what are minerals? So here we actually have some properties of minerals that we are going to discuss. Okay. So the first property that you can see is that minerals would have a crystalline structure and they are solids. So a liquid cannot be a mineral. It has to be solid and it has to have a crystal form. So what do I mean by crystals? Just think about it. If you can imagine it, I guess you would think about something like diamonds. So what is about it that makes it a crystal? More notably, we can say that it actually has a geometric shape. সো এর যে জিওমেট্রিক শেপটা আছে সেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা একটা ক্রিস্টাল। ক্রিস্টালগুলো আকারে বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এই আকারটাকে তারা বজায় রাখে। আচ্ছা, আর সেটাকে সলিড হতে হবে যেরকম বললাম। তাছাড়া ক্রিস্টালের একটা নিজস্ব কেমিক্যাল কম্পোজিশন থাকে, এই কম্পোজিশনটা তারা মেনে চলে। হয়তো সেটা পিওর হতে পারে, অর্থাৎ শুধুমাত্র একটি এলিমেন্ট দিয়ে তৈরি, যেমন আমরা বলতে পারি গোল্ডের কথা, গোল্ড অথবা সিলভার। এগুলো যখন হচ্ছে ক্রিস্টালাইন আকারে থাকে, শুধুমাত্র একটি এলিমেন্ট থাকলে সেটিকে আমরা পিওর এলিমেন্ট বলে থাকি। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো অন্য উপাদানও সেটাতে থাকে, অর্থাৎ সেটা যদি একটা যৌগ হয়, একটা কেমিক্যাল কম্পাউন্ড হয়, সেক্ষেত্রে সেটাও একটা ক্রিস্টাল হতে পারে, কিন্তু তাকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে চলতে হবে, অর্থাৎ তার স্ট্রাকচারটা সবসময় বজায় থাকবে এবং এই একই উপাদানগুলো বারবার দেখা যাবে। এক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা কোনো ধরনের ইম্পিউরিটি পেতে পারি, কিন্তু ইম্পিউরিটি কখন বলা হয়? যদি সেই পরিমাণটা খুবই কম হয়। তাই এখানে আমরা বলতে পারি যে আসলে যে মূল উপাদানগুলো আছে সেগুলোই বৃহৎ আকার ধারণ করবে এবং তারা বেশিরভাগ জায়গা দখল করছে, অর্থাৎ এই মূল উপাদানগুলো দিয়েই সেটা তৈরি। সেক্ষেত্রে তুমি হয়তো বলতে পারো যে 95% হচ্ছে সেই মূল উপাদানগুলো, আর বাকি 5% থেকে কম হতে পারে হচ্ছে ইম্পিউরিটি। এটা আমি একটা আনুমানিক সংখ্যা দিলাম, এটা অবশ্য 100%ও হতে পারে, যেটা একবারে পিওর এলিমেন্ট, কিন্তু যৌগ ক্ষেত্রে যে সবসময় হচ্ছে ইম্পিউরিটি থাকবে তা কিন্তু নয়। আচ্ছা, এখানে রেশিওর কথা বলি। মনে করো তোমার কাছে এখন দুটি উপাদান আছে, দুটি উপাদান হলো আয়রন এবং অক্সিজেন। এই আয়রন আর অক্সিজেন মিলে কয় ধরনের তুমি যৌগ বানাতে পারো? আমরা বলবো যে এক্ষেত্রে আমরা অনেক ধরনের যৌগই বানাতে পারি, কিন্তু আসলে সেগুলো ক্রিস্টাল স্ট্রাকচার হবে আলাদা ধরনের, কাজেই সেই ক্রিস্টালগুলো হবে আলাদা উপাদানের। এক্ষেত্রে সেগুলো আসলে হবে আলাদা মিনারেল, যেমন হেমাটাইট। হেমাটাইটের সংকেত হলো Fe2O3, কিন্তু এই একই উপাদান দিয়ে তৈরি ম্যাগনেটাইট, এর সংকেত হলো Fe3O4। অর্থাৎ এখানে একই ধরনের উপাদান থাকলেও দেখা যাচ্ছে যে তাদের যেই স্ট্রাকচার বন্ড, সেই বন্ডের ভিত্তিতে, অর্থাৎ এগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত আছে সেগুলোর ভিত্তিতে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে একটা স্ট্রাকচার যেটা সেটাতে পরিবর্তন আসছে। এই স্ট্রাকচারটা আমরা একটু পরে দেখতে যাব। আচ্ছা, এখানে স্ট্রাকচারের কথা বলেছি। স্ট্রাকচারটা সব ক্ষেত্রে হবে ইউনিফর্ম, অর্থাৎ সব ক্ষেত্রে স্ট্রাকচারটা